আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা যারা আমার নিয়মিত পাঠক এবং শ্রোতা, তারা জানেন যে আমি এই সরকারের প্রথম থেকেই এই সরকারের ফরমেশন বা নানা রকমের কার্যকলাপ নিয়ে মোটামুটি একটু সমালোচনা করে আসছি। গঠনমূলক সমালোচনা, এমন না যে কোনো রকম যুক্তিতর্কবিহীন গণহারে খারাপ কিছু বলে যাচ্ছে। তো প্রথম দিকে আমার যে সমালোচনাটা ছিল সেটা হচ্ছে এই সরকারের উপদেষ্টা পরিষদে যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে কিসের বেসিসে নেওয়া হয়েছে। ডক্টর ইউনূস যে ওখানে আসলো, সেখানে জনমতের বা আমাদের রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমত্য ছিল কিনা, অথবা আমার মতামত ছিল যে মন্ত্রী পরিষদে যাদেরকে নেওয়া হয়েছে, যারা ১-১১, যারা প্রথম আলো, এদেরকে নিয়ে এত ঢাক ঢাক গুড় হয়েছে কেন? কেন জনগণকে প্রথম থেকে জানানো হয়নি? কেন গণভোট বলতে বোঝাচ্ছি সমন্বয়করা যেহেতু মেন নির্বাচক ছিল, সমন্বয়কদের ভোট নেওয়া হয়নি কেন? কারা মুখ্য ভূমিকা পালন করেছে এই লোকগুলাকে সামনে আনার পেছনে? সেখানে আমার কনক্লুশন ছিল যে আর্মি থেকে ডিজিএফআই এবং অল্প কিছু সমন্বয়ক। সো নামগুলো কিভাবে আসছে? নামগুলো ৩ তারিখের আগে থেকে মোটামুটি একটা শর্ট লিস্ট করা হয়েছে এবং সেই লিস্ট ধরে ধরে পরে তারা কি করেছে, তাদের কার্যক্রম বাস্তবায়ন করেছে। ৩ মাস পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে সন্দেহগুলো ছিল, আমার যে সংশয়গুলো ছিল, সবগুলো কিন্তু বাস্তব হয়ে যাচ্ছে। আমাদের এক সমন্বয়ক লিখেছিলেন চিটাগাং থেকে এবং এনজিও থেকে, চিটাগাং থেকে ১৩ জন উপদেষ্টা হয়েছে, অথচ রংপুর, রাজশাহী, উত্তরবঙ্গের যে ১৬টি জেলা সেখান থেকে কোনো উপদেষ্টা নাই। আবার খুনি হাসিনা যে দোসররা আছে তারাও কি আছে, স্বাভাবিক মন্ত্রিপরিষদ সচিব, মানে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের মতো লোক যেখানে প্রশাসনে থাকে, সেখানে অন্য কিছু হওয়ার তো কোনো কারণ নাই। আর মোস্তফা সরোয়ার ফারুকী, যারা যারা ঢুকেছে, এরা সবাই কম বেশি তেলবাজ মানুষ ছিল, কম বেশি দুই নৌকায় পা দেয়া মানুষ ছিল। বিপ্লবীর সাথে, কোনো অভ্যুত্থানের সাথে এদের কোনো রকমের রিলেশনশিপ ছিল না। মুজিব নিয়ে যে মুভি টুবি হয়েছে সেখানে আমরা দেখেছি তিশা কি করেছে, অভিনয় করেছে। ঠিক আছে। সো বাংলাদেশের এই যে এখন অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের শক্তির কেন্দ্র অনেকগুলা। শক্তির কেন্দ্রে একটা কেন্দ্র হচ্ছে আসিফ নজরুল, একটা কেন্দ্র হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, একটা কেন্দ্র হচ্ছে সমন্বয়ক সার্জিস আলম এবং মাসুদ আবদুল্লাহ, একটা কেন্দ্র হচ্ছে গিয়ে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। সো এরকম করে আরেকটা কেন্দ্র হচ্ছে খাতা সেনাবাহিনী প্রধান। সো এরকম করে দেখতে দেখতে আমরা দেখতে পাই যে কে কোন দিক থেকে কোন ডিসিশন নেবে, সেই ডিসিশনটা অন্য একজন কীভাবে অ্যাকসেপ্ট করবে, এবং সেটা এই যে ৫-৬টা কেন্দ্র দেখালাম, এই ৫-৬টা কেন্দ্রে ৫-৬ জন কে কোন দিকে কী ডিসিশন নিচ্ছে সেটা একটা একটা হয়তো পরস্পরমুখী বিমুখী শক্তি হিসেবে কাজ করবে এবং আলটিমেটলি এই সরকারের লক্ষ্য পূরণে হয়তো বা আমাদেরকে তেমন করে সাহায্য করবে না। এবং সেটাই আমরা দেখতে পাই গত ৩ মাসের কার্যক্রমে। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, কর্মসংস্থান, ব্যাংক বিমার অবস্থা, পুঁজিবাজারের অবস্থা, শিল্প কারখানার অবস্থা, পোশাক শিল্পের অবস্থা, কোনো কিছুই আমাদেরকে ভালো কিছুর ইঙ্গিত দেয় না। ঠিক আছে। সো ৮ তারিখে যখন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়, যখন উপদেষ্টা পরিষদের নাম সামনে চলে আসে, তখন আমি বলেছিলাম যে এরা কারা, এদেরকে তো আমরা চিনি না। সেই নামগুলো পর্যন্ত আমরা শপথ গ্রহণের আগ পর্যন্ত আমরা জানিনি। সো এই যে আমাদের জনগণের কাছ থেকে নামগুলা দূরে রাখা, বা সরকারে কি হচ্ছে না হচ্ছে, যেহেতু গণ অভ্যুত্থানের সরকার, সব কিছু জনগণ রাখার অধিকার রাখে। আর যেহেতু জনগণের মাঝ থেকে এরা উঠে আসেনি, এরা যেহেতু অল্প কিছু লোকজনের সমর্থন পেয়ে এরা এসেছে, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসেছে, সো এদেরকে সর্বজন গ্রহণযোগ্য হতে হবে। রাজনৈতিক দলগুলো এদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, এদের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই যে আমাদের ৮ তারিখে যে সরকারটা হলো, যেখানে সরকার কীভাবে হয়েছে সেটা আমরা জানি না। এখন এই সরকারের বদলতে কী হয়েছে, ডক্টর আসিফ নজরুলের থ্রুতে যারা যারা আসতেছে তারা সবাই ঢাকা ইউনিভার্সিটি থেকে এসেছে, অথবা ডক্টর আসিফ নজরুল যাদেরকে চিনে বা জানে তাদের তাদের মধ্যে সব কমিটিতে ঢুকেছে। তারপর আবার কি দেখা যাচ্ছে, ফরহাদ মাজহারের থ্রুতে, ফরহাদ মাজহার যাদের কথা বলেছে, যাদের কথা সে কোথাও না কোথাও মেনশন করেছে, তাদেরকে আবার উপদেষ্টা পরিষদে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একই রকম করে পিনাকি মজুমদার, পিনাকি ভট্টাচার্য যেটা আছে, মানে ইনফ্লুয়েন্সাররা যারা যারা যা যা কিছু বলতেছে তাদের শরীরে সব কিছু চলে আসছে। অথচ আমরা দেখেছি যে আমাদের এই যে মোস্তফা সরোয়ার ফারুকী শাহবাগ নিয়ে তিনি পোস্ট করেছিলেন,
শাহবাগ মুক্ত হয়েছে। তারপরে তিনি অনেক কিছু পোস্ট আমরা কিন্তু দেখতে পাই যেগুলোতে মোটামুটি লিটনের ফ্ল্যাট এই শব্দটা কিন্তু মোটামুটি আমাদের জনগণের যে সভ্যতা সংস্কৃতি বা আমাদের যে কৃষ্টি কালচার সেটার সাথে লিটনের ফ্ল্যাট তা যায় না। কিন্তু যেহেতু সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব মোস্তফা সরোয়ার ফারুকী, এ ধরনের অনেক কিছু সে মোটামুটি আমাদের সমাজে প্রচলন করেছে যেগুলোর সাথে আমাদের সভ্যতা কৃষ্টি কালচার যায় না। তাকে আমরা দেখেছি আমাদের যে সাবেক আইসিটি মন্ত্রী পলকের সাথে ছবি তুলতে দেখেছি। নানা রকমের কার্যক্রমে তাকে দেখা গিয়েছে। আমরা একটা কথা চলে আসছে যে মুজিব ছবিটা অভিনয় করার জন্য আরফিন শুভর ফ্লট নেওয়া হয়েছে, কিন্তু এদিকে আবার মন্ত্রিত্ব দেওয়া হয়েছে কাকে, তিশার হাজব্যান্ড মোস্তফা সরোয়ার ফারুকীকে। মোস্তফা সরোয়ার ফারুকী অবশ্য বলেছিল যে আমি মন্ত্রী হতে চাই, উপদেষ্টা হতে চাই। সো আমিও 6 হাতে বলছি যে আমি মন্ত্রী হতে চাই, উপদেষ্টা হতে চাই, সরকারকে সার্ভ করতে চাই। সো আমি জানি না মোস্তফা সরোয়ার ফারুকী কী কারণে মন্ত্রী পরিষদে গিয়েছে, অথবা কারা কারা কোন কিসের বেসিসে উপদেষ্টা পরিষদের লোকজনকে নিয়ে নেয়। একটা বেসিস তো বোঝা যাচ্ছে যে চিটাগাংয়ে হতে হবে, চিটাগাং ইউনিভার্সিটির হতে হবে, এনজিওতে হতে হবে। সো এগুলো যদি হয় তাহলে হাসিনা সরকারের সাথে এই সরকারের ব্যতিক্রমটা কোথায়, আপনি কীভাবে পাচ্ছেন? হাসিনা সরকারের সময় সব কিছু কোথায় হতো? গোপালগঞ্জের হতো, ছাত্রলীগের হতো, ছাত্র দলের হতো। তো সেই সময় ছাত্রলীগ, ছাত্রদল বা আওয়ামী লীগ সেটা যুক্তিযুক্ত ছিল, কারণ দল ক্ষমতায় ছিল। গোপালগঞ্জ যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তার ক্ষমতা ছিল, তারপরে বৈষম্য নিয়ে লোকজন প্রচুর কোয়েশ্চেন করেছে। কিন্তু এই সরকার তো বৈষম্য বিরোধী সরকার, এই সরকার তো কোনো আন্দোলনের সরকার। এই সরকার কেন চিটাগাংয়ের পথে হাঁটবে, চিটাগাং ইউনিভার্সিটির পথে হাঁটবে, এনজিওর পথে হাঁটবে? এই যে সরকারের অপচেষ্টা, সরকারের এই যে অযোগ্যতা, সরকারের এই যে স্বৈরাচারী মনোভাব, সরকারের এই যে আঞ্চলিকতার টান, সরকারের এই যে স্বজনপ্রীতি, সরকারের এই যে শপথ ভঙ্গ করা, এগুলা আপনারা কিভাবে দেখেন? আপনারা কি এগুলাকে সাপোর্ট করেন? গণঅভ্যুত্থানে সরকার কি আপনাদের আশা পূরণ করতে পারছে? আপনারা কি মনে করেন? 3 মাস তো সময় চলে গেল, 3 মাসে আপনারা কি বুঝতে পারতেছেন? সো মন্তব্যতে আমাদেরকে জানাবেন। আর আমাদের যে অ্যানালাইসিস এই সরকারের প্রথম থেকে, সে অ্যানালাইসিস যে মিলে গেছে সেটাকে আপনারা কিভাবে দেখেন? যে আমরা কি নেগেটিভ দেখেন, নাকি আমাদের সত্যিকার অর্থে গঠনমূলক সমালোচনা আমরা করছি, সেটা আপনারা আমাদের মন্তব্যতে জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।